শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগতম। প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি আমাদের মাননীয় অধ্যক্ষ স্যারকে, যার নিরলস চেষ্টায় এবং শিক্ষা অনুরাগী হওয়ায় আজ পর্যন্ত এখন দীর্ঘদিন যাবৎ অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু রেখেছেন। তোমাদের পড়াশোনার যেন কিছুটা হলেও উপকৃত হতে পারো সে কথা বিবেচনা করে। আর ক্লাস শুরুতেই আমি শ্রদ্ধা জানাচ্ছি সেই সকল ব্যক্তিদের যারা এই করোনা কালেও বিভিন্ন সাংবাদিক, পুলিশ, আনসার, চিকিৎসক এবং বিভিন্ন সংস্থাগুলো যারা জীবনের ঝুঁকি ও অনিশ্চয়তার কথা বিবেচনা না রেখে নির্লসভাবে করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিদের পাশে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের একাদশ অধ্যায় বায়োটেকনোলজি অর্থাৎ জৈব প্রযুক্তি হতে আমি আলোচনা করব। আজকে প্রধান আলোচ্য বিষয়টি হচ্ছে ইনসুলিন উৎপাদন প্রক্রিয়াটি। আমি সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রথমে আসা যাক জৈব প্রযুক্তিটা সম্পর্কে। তো জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি কি? আমাদের প্রথমে জানতে হবে টেকনোলজি আর বায়োটেকনোলজি দুইটা একটু ডিফারেন্স আছে। টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তিতে যে সকল দেশ যতটা উন্নত, সে দেশগুলো অর্থনীতি ও যোগাযোগ শক্তিতে ততটা উন্নত। তাই আমাদের প্রথমে জেনে নেওয়া যাক প্রযুক্তি ও জৈব প্রযুক্তি অর্থাৎ টেকনোলজি বা বায়োটেকনোলজি বিষয়টি কি। টেকনোলজি, প্রথমে আসা যাক টেকনোলজি। টেকনোলজি হচ্ছে, দেখো আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি ইন্টারনেটের ব্যবহার, তারপরে যে বর্তমানে মোবাইলের বহুবিধ ব্যবহার, তাছাড়া বিভিন্ন কালভার্ট, তারপর হচ্ছে যে বিভিন্ন ফ্লাইওভার, এগুলো যে তৈরি হচ্ছে, তাছাড়া মাটি থেকে নিচ থেকে তৈল উত্তোলন করা ইত্যাদি নানান কাজগুলো আমরা দেখতে পাই। এইগুলো হচ্ছে প্রযুক্তি বা টেকনোলজি। আর জৈব প্রযুক্তিটা তাহলে কি? এখানে আমাদের বুঝতে হবে যে জৈব অর্থাৎ জীবজ বস্তু। তাহলে জীবজ বস্তুটা কি? অর্থাৎ যাদের জীবন আছে, আমরা জানি উদ্ভিদেরও জীবন আছে, প্রাণীরও জীবন আছে। তাহলে এই জৈব প্রযুক্তিটা হচ্ছে শুধুমাত্র জীবজ বস্তু থেকে আহরিত বস্তুগুলোকে নিয়ে বিভিন্ন মানব কল্যাণের উদ্দেশ্যে যখন আমরা বিভিন্ন উৎপাদিত করতে বা বিভিন্ন জিনিস উৎপাদন করে থাকি, সেটা হচ্ছে জৈব প্রযুক্তি। সর্বপ্রথম বিজ্ঞান কার্ল এরিক, উনি ছিলেন হাঙ্গেরীয় কৃষি প্রকৌশলী। তিনি 1919 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই জৈব প্রযুক্তি বিষয়টি তুলে ধরেন। তো জৈব প্রযুক্তিটি আসলে আমরা যদি আলোচনা করি তাহলে সবচেয়ে সহজ সরল জৈব প্রযুক্তিটি হচ্ছে, যেমন আমরা গরু ছাগল থেকে আহরিত যে দুধ পাই, সেটি থেকে দিয়ে যদি আমরা দই, ছানা, পনির, মিষ্টি বা বিভিন্ন সুস্বাদু বস্তু তৈরি করি, হ্যাঁ, যেমন পায়েস ইত্যাদি তৈরি করতে, সেটা হচ্ছে সবচেয়ে সরলতম জৈব প্রযুক্তি। কিন্তু এই জৈব প্রযুক্তিকে কাজে লাগিয়ে বর্তমানে বিজ্ঞানীরা অনেক ব্যাপক ব্যবহার বাড়িয়েছেন। যেমন আমাদের গৃহস্থলীর প্রতিদিন প্রতিটা পরিবার থেকে অসংখ্য গৃহস্থলী আবর্জনা বের হচ্ছে। সেটা আমাদের মানে একটি মানে বলতে গেলে খুব অসহনীয় একটি অস্বস্তিকর একটি পরিবেশ সৃষ্টি করে। এই আবর্জনাগুলোকে কিভাবে মানব কল্যাণে কাজে লাগানো যায়, সেই চিন্তা থেকেই আজ তৈরি হলো বায়োগ্যাস, যা প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন গ্রাম অঞ্চলে সেই বায়োগ্যাসকে ব্যবহার করে তারা রান্না করা থেকে শুরু করে হ্যাজাক লাইট, বাতি লাইট, তারপরে হচ্ছে ট্রাক্টর মেশিন, হ্যাঁ, বিভিন্ন কাজে বহুবিধ ব্যবহার করে উপকৃত হচ্ছে। তাছাড়া অল্প জায়গায় অধিক পরিমাণে ফসল উৎপাদন করার জন্য আমরা বায়োটেকনোলজি ব্যবহার করছি। তাছাড়া দেখো, তোমরা জানবে যে বিটি বেগুন, তারপর হচ্ছে যে বিটি বেগুন ছাড়াও হচ্ছে সুপার রাইস, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে টেস্ট টিউব বেবি, এগুলোও কিন্তু বায়োটেকনোলজিরই একটা অংশ। তাহলে শিক্ষার্থীরা বায়োটেকনোলজি বিষয়টি
আমরা বর্তমান যুগে সবচেয়ে ব্যবহার দেখতে পাচ্ছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে এখন। তো 1970 সালে যখন রিকম্বিনেন্ট ডিএনএ আবিষ্কারটা বিজ্ঞানীরা আয়ত্ত করতে পারলো, তখন থেকে বায়োটেকনোলজির ব্যবহারে আমরা খুব দ্রুত উপকৃত হচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বায়োটেকনোলজির সংজ্ঞাটা আমি এখন আলোচনা করছি। তো বিজ্ঞানী কোলম্যান 1968 সালে বায়োটেকনোলজির একটি সুন্দর সংজ্ঞা উপস্থাপন করেছেন। তার মতে যে প্রযুক্তির সংজ্ঞাটি হচ্ছে যে তার মতে হল জীবন্ত উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা এদের অংশবিশেষ ব্যবহার করে মানবতার কল্যাণে ব্যবহার উপযোগী উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা দ্রব্য উৎপাদনে প্রয়োগকৃত প্রযুক্তি হলো জীব প্রযুক্তি। তো শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের যে মূল আলোচ্য বিষয় হচ্ছে ইনসুলিন, সেই ইনসুলিন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই জানো, ইনসুলিন নাম শুনেছো। ইনসুলিনটা কি আসলে? ইনসুলিনটা কোন কাজে ব্যবহার করা হয়? অবশ্যই তোমরা বলবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ইনসুলিন ব্যবহার করা হয়। তাহলে ইনসুলিনটা কি? ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন যা মানুষের অগ্নাশয়ের বিটাকোষ থেকে উৎপাদিত হয়। ঠিক আছে? তো মানুষের বিটাকোষ থেকে উৎপাদিত হরমোনটি হচ্ছে ইনসুলিন। তাহলে এই ইনসুলিনটি এক ধরনের হরমোন। তো আমাদের কিভাবে ডায়াবেটিস হয় সেটা আমরা আগে জেনে নেই। তো আমাদের বিটাকোষ থেকে যে উৎপাদিত হচ্ছে হরমোনটি, যা ইনসুলিন নামে পরিচিত, সেটা কিন্তু আমরা যে প্রতিদিন বিভিন্ন রকমের শর্করা জাতীয় খাবার খাচ্ছি, ফলে কিন্তু আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। তো এই ইনসুলিনটা বিটাকোষ থেকে উৎপাদিত যে ইনসুলিন, সেটা কিন্তু রক্তের মধ্যে প্রবাহিত এই গ্লুকোজের মাত্রাটাকে সে নিয়ন্ত্রণ করে। তাই আমরা ওই নিরাপদ থাকি, আমাদের ডায়াবেটিস হয় না। কিন্তু কখন আমাদের ডায়াবেটিসটা হচ্ছে? যখন এই ইনসুলিনটা, অর্থাৎ আমাদের অগ্নাশয়ের বিটাকোষ থেকে যে উৎপাদিত ইনসুলিনটা, সেটা যদি উৎপাদন ক্ষমতা কমে যায়, হ্রাস পায় অথবা একেবারে বন্ধ হয়ে যায়, তখন আমাদের যে দৈনন্দিন বিভিন্ন খাবারের মাধ্যমে আমাদের দেহে যে শর্করা জাতীয় খাবার তৈরি হচ্ছে, সেই শর্করা জাতীয় খাবারটি রক্তের সাথে যে প্রবাহিত হচ্ছে, সেইটাকে নিয়ন্ত্রণ করার মতো ইনসুলিন কিন্তু তৈরি হচ্ছে না, ফলে আমরা ডায়াবেটিসে আক্রান্ত হই। তাই ইনসুলিন উৎপাদন প্রক্রিয়াটি আমাদের জেনে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কিভাবে ইনসুলিন উৎপাদন করি? তাহলে শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের ইনসুলিন উৎপাদনের বিষয়টি একটু অবগত করছি। দেখো তোমরা, প্রথমে আমরা কি করব? ইনসুলিন উৎপাদনকারী জিনকে শনাক্তকরণ করব। তারপরে আমরা ডিএনএ সূত্র থেকে ইনসুলিন জিন অংশ পৃথকীকরণ করব। তারপর বাহক প্লাজমিড পৃথকীকরণ করব। ইকোলাই প্লাজমিড ডিএনএ একাংশকে কর্তন করব। তারপর হচ্ছে প্লাজমিড ডিএনএ তে ইনসুলিন জিন স্থাপন করব। পরবর্তীতে রিকম্বিনেন্ট প্লাজমিড একটি ইকোলাই ব্যাকটেরিয়ামে প্রবেশ করাবো। তারপর ফার্মেন্টেশন ট্যাঙ্কে জিএমও ইকোলাই সংখ্যা বৃদ্ধিকরণ করব। পরবর্তীতে ইনসুলিনকে পৃথকীকরণ করব এবং ইনসুলিনকে বিশুদ্ধকরণ করব। তারপর আমরা সেই ইনসুলিনটাকে এবার বাজারজাত করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে ইনসুলিন উৎপাদনটা প্রক্রিয়াটা যেন সহজে বুঝতে পারো, সেজন্য আমি একটি চিত্র এঁকেছি। আমি সেই চিত্র থেকেই তোমাদেরকে ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি মানব ইনসুলিন প্রক্রিয়াটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করছি। তোমরা একটু খেয়াল করো। তোমরা তো অবশ্যই জানো যে মানব দেহে 23 জোড়া ক্রোমোজোম আছে। তার মধ্যে 11তম জোড়ার ক্রোমোজোমটি, এটা অপেক্ষাকৃত খাটো, মোটা, স্পষ্ট এবং তার অগ্রভাগ থেকে ইনসুলিনটা কালেক্ট করা হয়। তোমরা একটু দেখে নাও, এই মানব দেহে যে 23 জোড়া ক্রোমোজোম আছে, তার মধ্যে এই 11তম ক্রোমোজোমটি, এই যে 11তম ক্রোমোজোমটি, সেই ক্রোমোজোমটি এটা হচ্ছে মানব দেহে ইনসুলিন উৎপাদনকারী জিনটির অবস্থান। বর্তমানে এটি শনাক্তকৃত। এই 11 নম্বর ক্রোমোজোমটি, এটা খাটো এবং বাহুটার শীর্ষ অংশে, এই যে শীর্ষ অংশের থেকে ডিএনএ মধ্যে এই জিনটি অবস্থিত। এটি 153টি নাইট্রোজেন বেস নিয়ে গঠিত। এবার আসা যাক আমরা ইনসুলিন উৎপাদনের
পর্যায়ক্রমে আসছে। পরবর্তীটা হচ্ছে দেখো তোমরা, এই যে এখানে তোমরা লক্ষ্য করো, ডিএনএ সূত্র থেকে ইনসুলিন জিন আমাদেরকে পৃথকীকরণ করতে হবে। এটা কিভাবে করব? রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে মানব ডিএনএ থেকে ইনসুলিন উৎপাদনকারী জিন অংশ বিশেষ উপায়ে কেটে এটা পৃথক করা হয়। পরবর্তীতে বাহক প্লাজমিড পৃথকীকরণ করতে হবে। তো বাহক প্লাজমিডটা হচ্ছে এই যে প্লাজমিড, তোমরা অবশ্যই জানো যে ডিএনএ ইকোলাই ডিএনএতে এটা হচ্ছে আমাদের কোলন একটা ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া। সেই ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে একটা নির্দিষ্ট ক্রোমোজোমের বাইরে একটা বৃত্তাকার ডিএনএ আছে যাকে প্লাজমিড বলা হয়। এই প্লাজমিডটি বাহক হিসেবে আমাদের ইনসুলিন তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তো আমরা কি করব, ইনসুলিন জিনকে বহন করার জন্য প্রথমে আমরা কি করব, এবার ইনসুলিন জিনকে বহন করার জন্য যে ইকোলি ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াম থেকে বিশেষ কৌশলে এই প্লাজমিডটাকে আমরা পৃথক করে নিয়ে আসবো। এবার আমরা কি করব, ইকোলি প্লাজমিডটার ডিএনএ অংশ কিছু অংশ কর্তন করব। তোমরা দেখতেই পাচ্ছ এই অংশটুকু আমাদের কর্তন করে ফেলা হচ্ছে, এটা কর্তন করা হচ্ছে। তো কিভাবে এই ইনসুলিন জিনকে বহন করার জন্য এই ইকোলাই ব্যাকটেরিয়াম থেকে বিশেষ কৌশলে এই প্লাজমিডটাকে পৃথক করা হবে। তারপরে তোমরা খেয়াল করো, এই চিত্রের মধ্যে আমরা কিভাবে করছি, ইকোলাই প্লাজমিড ডিএনএ এই অংশটা কর্তন করার জন্য আমরা কি ব্যবহার করব, রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে এই ইনসুলিন জিনের সমপরিমাণ প্লাজমিড, ইনসুলিন জিনের এই যে ইনসুলিন জিনটা আমরা কেটেছিলাম না, তার সমপরিমাণ যেটুকু আমরা ইনসুলিন জিন নিয়েছি ঠিক সেই পরিমাণ অংশ আমরা এখানে সেই প্লাজমিডের অংশ থেকে ডিএনএ অংশ থেকে আমরা সেই পরিমাণ অংশ কেটে ফাঁকা করে নিব এই অংশটুকু। পরবর্তীতে তোমরা দেখো এই সেই প্লাজমিডের মধ্যে এবার প্লাজমিড ডিএনএতে ইনসুলিন জিনটা আমরা স্থাপন করব। এখন এই যে কেটে ফেলেছিলাম সেই অংশের মধ্যে এই ইনসুলিন জিনটাকে আমরা এবার তার সাথে এঁটে দিব। কিভাবে দেখো, তো প্লাজমিড ডিএনএর কর্তৃত এই যে ফাঁকা স্থানে মানুষের ইনসুলিন জিনের অর্থাৎ ডিএনএর অংশ বসিয়ে দেওয়া হবে এবং সেটার জন্য লাইগেজ এনজাইম প্রয়োগ করতে হবে। করে আমরা প্লাজমিড ডিএনএ এবং এই প্লাজমিড ডিএনএ আর মানব ইনসুলিন ডিএনএ এই সংযুক্ত করে দিব। এবার কি তৈরি হলো, রিকম্বিনেন্ট ডিএনএ। তোমরা অবশ্যই জানো যে রিকম্বিনেন্ট ডিএনএটা কি। এটা হচ্ছে প্লাজমিডের মধ্যে তো ডিএনএ আছে, সেটা বৃত্তাকার ডিএনএ। সো যখন আমরা প্লাজমিডের ডিএনএ থেকে কিছু অংশ কেটে আমাদের কাঙ্ক্ষিত বস্তুটা পাওয়ার জন্য সেই কাঙ্ক্ষিত ডিএনএ যখন তার সাথে সংযুক্ত করে দেওয়ার পরে নির্দিষ্ট ডিএনএর বাইরে আবার কাঙ্ক্ষিত ডিএনএও সংযুক্ত হওয়ার পরে যে নতুন ডিএনএটা তৈরি হলো রিকম্বিনেন্ট, সেই ডিএনএটার নামই সেই নতুন প্লাজমিডটার নামই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি হয়ে গেল। এবার এই রিকম্বিনেন্ট প্লাজমিডটাকে একটি ইকোলাই ব্যাকটেরিয়ামের মধ্যে আমাদের প্রবেশ করাতে হবে। তারপর দেখো কিভাবে আমরা প্রবেশ করব। তো এটা করা হয় একটা ট্রান্সফরমেশন প্রক্রিয়া। এই জিনিসটাকে আমাদেরকে ট্রান্সফরমেশন প্রক্রিয়া করানো হবে। তো সেজন্য আমরা কি করব, এই যে রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি হলো সেটাকে আবার সেই ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করাতে হবে। দেখো তোমরা, আগে সে যে ব্যাকটেরিয়াটা ছিল সেখানে কিন্তু তার নিজস্ব ডিএনএ ছিল যাকে প্লাজমিড বলা হয়। এবার দেখো আমরা এই ইকোলাই ব্যাকটেরিয়ার ভিতরে এই প্লাজমিডটা, এটাই যে রিকম্বিনেন্ট ডিএনএ, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু নতুন একটা অংশ, অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে যে ইনসুলিন উৎপাদনকারী অংশটা যে উৎপাদন করে সেই ডিএনএটা আমরা কিন্তু এখানে সংযুক্ত করেছিলাম যাকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। সেই রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমরা আবার সেই ব্যাকটেরিয়ার ভিতরে স্থানান্তর করব। সেটাই কি বলা হচ্ছে ট্রান্সফরমেশন প্রক্রিয়া। এটি হিট শক মেথড অথবা ইলেকট্রিক পালস মেথডও করা হয়। তো কিভাবে, যে ব্যাকটেরিয়া রিকম্বিনেন্ট প্লাজমিড বহন করবে কেবল তাকেই ভেক্টর বলা হবে। তো বাহকটা অবশ্যই নিজস্ব প্লাজমিড মুক্ত হতে হবে। এটা মানেটা কি, প্লাজমিড মুক্ত হওয়া মানে হচ্ছে তার দেহের ভিতর যেরকম প্লাজমিড ছিল সেরকম প্লাজমিড আর থাকবে না, এখানে আমাদের রিকম্বিনেন্ট প্লাজমিডটাই শুধুমাত্র থাকবে। তারপরে যে ব্যাকটেরিয়া, এখন দেখো
প্লাজমিড গ্রহণ করার জন্য এই ব্যাকটেরিয়া কিন্তু এই রিকমেন্ডেড প্লাজমিডটা গ্রহণ করতে চাবে না, সেজন্য আমাদেরকে কিছু ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থাটা হচ্ছে কি, প্লাজমিড গ্রহণ করার জন্য এই ভ্যাক্টরকে তোমার উপযুক্ত অর্থাৎ কম্পিটেন্ট হতে হয়, অর্থাৎ হিট শক মেথড অনুসারে এই ভ্যাক্টরকে ইকলাইকে প্রথমে ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে ডুবিয়ে রাখতে হবে 14 থেকে 16 ঘন্টা। তারপরে সেই ডুবিয়ে রাখতে বরফে রাখা হবে। এতে ইকলাই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে ক্যালসিয়াম লবণ লেগে থাকে এবং ইকলাই ব্যাকটেরিয়া কোষকে প্লাজমিড গ্রহণ করার জন্য তোমার কম্পিটেন্ট হবে, অর্থাৎ উপযুক্ত করে থাকে। এরপর ইকলাই কোষ থেকে আমরা কি করব, রিকমেন্ডেড প্লাজমিডকে একত্রে মিক্সচার করে একটা পাত্রে আধা ঘন্টা বরফে রেখে দিব। তারপর 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 90 সেকেন্ড এবং পুনরায় আবার 2 ঘন্টা বরফে রেখে দিব। তাহলে ইকলাই কোষ শোষণ করে প্লাজমিড দেহ অভ্যন্তরে নিয়ে নেবে। এভাবে ইকলাই কোষ ইনসুলিন জিন সহ জিএমও ইকলাইয়ে পরিণত হবে। তোমরা তো জানো জিএমও কি, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তো এখন আমরা কি করব, সেটাকে ফার্মেন্টেশন ট্যাঙ্কে এই নতুন বাহক সংযুক্ত হওয়ার পরে এই ইকোলাই ব্যাকটেরিয়াটাকে আমরা একটি ফার্মেন্টেশন ট্যাঙ্কে স্থানান্তর করব। কিভাবে করব? তো এটা করার জন্য এই ট্রানজেনিক প্রক্রিয়ায় ইকলাইকে আমরা নির্দিষ্ট কালচার মিডিয়ামে যুক্ত ফার্মেন্টেশন ট্যাঙ্কের মধ্যে আমরা নির্দিষ্ট তাপমাত্রায় রেখে দেব, তা না হলে কিন্তু সেটা মরে যাবে। তো ফার্মেন্টেশন ট্যাঙ্কে অল্প সময়ের ব্যবধানই দেখা যাবে লক্ষ লক্ষ ট্রানজেনিক সেই ইকলাই সৃষ্টি হচ্ছে। ট্রানজেনিক তো বুঝতেই পেরেছ যে নির্দিষ্ট ডিএনএ বাইরে যখন নতুন আরেকটি ডিএনএ তার সাথে সংযুক্ত করে দেওয়া হয়, সেটাই হচ্ছে কি রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত রিকম্বিনেন্ট ডিএনএ। আর সেই রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত ইকলাইকে কিন্তু বলা হচ্ছে ট্রানজেনিক। ঠিক আছে, তাহলে তোমরা দেখো সেই ট্রানজেনিকটাকে এবার আমরা কি করব, দেখা যাবে যে লক্ষ লক্ষ ট্রানজেনিক ইকোলাই সৃষ্টি হচ্ছে এবং সাথে সাথে তার সাথে প্রতি কোষে উৎপাদিত ইনসুলিনও জমা হচ্ছে, কারণ এই অংশটা তো ইনসুলিন উৎপাদন করে। এই ট্যাঙ্কের মধ্যে প্রতিটা যে লক্ষ লক্ষ ইকোলাই ব্যাকটেরিয়া যে তৈরি হলো ট্রানজেনিক ইকোলাই ব্যাকটেরিয়া, তাদের প্রত্যেকের ডিএনএ থেকে কিন্তু অনেক অনেক ইনসুলিন তৈরি হতে শুরু করেছে। তো তারপর আমরা এবার ইনসুলিনগুলাকে, যে আমাদের উদ্দেশ্য যে ইনসুলিন উৎপাদন করা, সেই ইনসুলিন উৎপাদন হলো, এখন আমরা সেটাকে পৃথকীকরণ করব। কিভাবে করব? ইনসুলিন তৈরি যখন হয়ে যাবে তখন কোষের অভ্যন্তরে ইনসুলিনটা অবস্থান করবে। তাই এই ইকোলাই কোষ সমূহকে আমরা কি করব, লাইসিস অর্থাৎ বিগলিত করে এই ইনসুলিনটাকে আহরিত করব। তারপর ইনসুলিনটা আহরিত করলেই হবে না শিক্ষার্থীরা, সেটার মধ্যে আমাদের বিশুদ্ধীকরণ করতে হবে। কেন বিশুদ্ধীকরণ করতে হবে? কারণ ব্যাকটেরিয়ামকে বিগলন করার মাধ্যমে যে ইনসুলিনটা পাওয়া যায় তাতে কিন্তু ব্যাকটেরিয়ার তার নিজস্ব অনেক প্রোটিন থাকা স্বাভাবিক। তাই আমরা কি করব, এই যে আহরিত ইনসুলিনটাকে বিশুদ্ধ করে নিব। এবার আমরা সেটাকে আমাদের উৎপাদন হলো, বিশুদ্ধকরণ করা হলো, এবার মানুষ ইনসুলিনটাকে আমরা বাজারজাত করার জন্য ব্যবস্থা নেব। উৎপাদন পরবর্তীতে এই উপযুক্ত তোমার অ্যাম্পুলে ভরে ইনসুলিনকে আমরা বাজারজাত করব। তবে ইনজেকশন সিরিঞ্জের মাধ্যমে আমরা সুনির্দিষ্ট পরিমাণ এবং অল্প এবং মানে সময়ে শোষিত পুশ করা হবে এবং অল্প পরিমাণে, ও এই যে ব্যক্তির ইনসুলিন দরকার সেই ব্যক্তির পেশিতে আমরা পুশ করব। দেহে এই ইনসুলিন রক্তের সাথে প্রবাহিত হয়ে পরবর্তীতে কি করবে, দেহকোষের মেমব্রেনে উপযুক্ত রিসেপটিভ সাইট তৈরি করে, যার ফলে এই রক্ত থেকে এই গ্লুকোজ কোষের অভ্যন্তরে প্রবেশ করবে এবং রক্তে গ্লুকোজের মাত্রাটাকে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসবে, ফলে আমাদের ডায়াবেটিস ব্যক্তিরা উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমরা আজকে জেনে নিলে, তাই না, ইনসুলিন কিভাবে উৎপাদন করা হয়। তাহলে তোমরা আগামীতে আমি তোমাদেরকে আরো নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।